That's the moment Israeli bombs dropped on a school housing displaced people in eastern Gaza City. There were multiple strikes on several buildings. The hundreds sheltering there had only been there a few hours. বিশ্ব যেন এক ভয়াল দুঃস্বপ্নে বন্দী। উত্তেজনা, সংঘাত আর অশান্তির কালো মেঘ চারপাশে জমাট বেঁধে আছে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের ফেরার খবর ছড়িয়ে পড়তেই পুরো পৃথিবী যেন কেঁপে উঠেছে। এই খবর শুধু আমেরিকার উপর না, প্রভাব ফেলেছে গোটা পৃথিবীর উপর। কারণ ট্রাম্পের প্রতিটা সিদ্ধান্ত পুরো পৃথিবীর কোটি মানুষের ভাগ্য বদলে দিতে পারে। ইরান থেকে ইসরায়েল, ফিলিস্তিনের গাজা, রাশিয়া থেকে ইউক্রেন, চীন থেকে ভারত, এমনকি বাংলাদেশেও দুর্যোগের কালো মেঘ উকি দিচ্ছে। কি অপেক্ষা করছে বিশ্ববাসীর জন্য? কি অপেক্ষা করছে পুরো মুসলিম বিশ্বের জন্য? কি অপেক্ষা করছে বাংলাদেশের ভাগ্যে? আর কি বা অপেক্ষা করছে ইউক্রেনের ভাগ্যে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন আগামীর ভবিষ্যতের আমাদের আজকের বিশ্লেষণ। প্রথমেই চলুন জেনে নেই ট্রাম্প ইরানের সাথে কি করতে পারে। ইরান আর ইসরায়েলের মধ্যকার সম্পর্ক এখন এক টগবগে উত্তেজনায় ফুটছে। ইরান পরমাণু শক্তিতে নিজেকে আরো শক্তিশালী করছে, আর এতে করে ইরান ইসরায়েল যেন এক ভয়াবহ যুদ্ধের মুখে এসে দাঁড়িয়েছে। যদিও ইরানের নেতারা এখনও ট্রাম্পের কঠোর নিষেধাজ্ঞার দাগ বয়ে বেড়াচ্ছেন, যা তাদের অর্থনীতিকে বিশাল এক ধাক্কা দিয়েছিল এবং সামরিক শক্তিকেও দুর্বল করে দিয়েছিল। আর তাই বলাই যায় ট্রাম্প আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং ক্ষমতায় ফেরার কারণে ইরানের জন্য এক নতুন বিপদের আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প যদি আবারও ইরানের উপরে নিষেধাজ্ঞা চাপায়, তাহলে ইরানের অর্থনীতি একেবারে ধ্বংসের পথে চলে যেতে পারে। এর মধ্যে ইরানের জনজীবনেও নেমে আসতে পারে এক ভয়াবহ সংকট। আর এই আতঙ্ক শুধু ইরানের অর্থনীতির দিক থেকেই সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্পের সাহায্যে ইসরায়েল হয়তো ইরানকে সম্পূর্ণ একটা যুদ্ধে টেনে নিয়ে যেতে পারে। এখন ইসরায়েল ইরানে প্রতিনিয়ত আক্রমণ করার সুযোগ পাবে, আর এই মুহূর্তে তারা সেটা করার জন্যই পুরোপুরি প্রস্তুত। যে কোনো সময় তারা ইরানে হামলা চালাতে পারে ফুল স্কেলে যুদ্ধ বাঁধানোর জন্য। আর সত্যি কথা বলতে ইসরায়েলের প্রেসিডেন্ট ট্রাম্পের আগমনের জন্যই অপেক্ষা করছিল। তো দেখা যাক ইরানের কপালে কি লেখা আছে। এবার চলুন জেনে নেই ফিলিস্তিনের সাথে এবং গাজার জন্য কি ভয়াবহ দুর্বিষহ একটা সময় অপেক্ষা করছে। ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট হওয়া যেন ফিলিস্তিনের জন্য এক দুঃস্বপ্নের মতো। কারণ আগের মেয়াদে তিনি ইসরায়েলের প্রতি তার অটল সমর্থন দেখিয়ে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের মনোবল একেবারে ভেঙে দিয়েছিল। তাদের স্বাধীনতার স্বপ্ন যেন আরো দূরে সরে গিয়েছিল। আর তাই বলাই যায় ট্রাম্প ক্ষমতায় বসা মাত্রই ফিলিস্তিনের জন্য আবারও এক দুর্বিষহ দিনের আগমন ঘটবে। আমরা অনেকেই হয়তো জানি না ট্রাম্প ইভানজেলিক খ্রিস্টান। তিনিও ইসরায়েলের ইহুদিদের মতো বিশ্বাস করেন ইসরায়েল সম্প্রসারণ নীতি। আর তাই বলাই যায় ট্রাম্প এই ক্ষেত্রে বাইডেন প্রশাসনের চাইতে আরো বেশি সাহায্য করবে ইসরায়েলকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চোখে ট্রাম্পের এই সমর্থন যেন সোনার হরিণ। সে এই সুযোগকে কাজে লাগিয়ে ফিলিস্তিনিদেরকে একেবারে নিশ্চিহ্ন করে দিতে চাইবে। আর তাই বলাই যায় ফিলিস্তিনি জনগণের জন্য এটা এক অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত। যদিও বাইডেন প্রশাসনও ইসরায়েলের ধ্বংসযজ্ঞের আগুনে কম ঘি ঢালেনি। এবার চলুন আমরা মধ্যপ্রাচ্য থেকে একটু ইউরোপের দিকে নজর দেই। ট্রাম্পের নতুন মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যেন ইউরোপের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কারণ আগের মেয়াদেই তিনি ন্যাটোর ইউরোপের দেশগুলোকে বারবার চাপ দিয়েছেন, তোমরা নিজেদের প্রতিরক্ষায় খরচ বাড়াও, তা না হলে আমি কি করব তা নিজেও জানি না। এই ধরনের কথাগুলো ইউরোপকে বেশ শঙ্কায় ফেলেছিল। কারণ আমাদের অনেকেরই হয়তো অজানা ইউরোপের সব দেশের অর্থনীতি আমরা ঠিক যতটা উন্নত মনে করি ততটাও না। তাছাড়া ডোনাল্ড ট্রাম্পের আবারও প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসা ইউক্রেনের জন্য হতে পারে এক ভয়াবহ সংকট। ট্রাম্পের আগের মেয়াদে রাশিয়ার সঙ্গে যে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তা কারোরই অজানা না। ট্রাম্প বলেছিলেন রাশিয়া আমাদের শত্রু না, বরং তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকা উচিত। এই বক্তব্যগুলো ইউক্রেনের জন্য একটা বড় বিপদের সংকেত। এখন যদি ট্রাম্প পুনরায় ক্ষমতায় বসেন, তাহলে ইউক্রেনের অবস্থান আরো জটিল হয়ে যাবে। একদিকে রাশিয়া তাদের আগ্রাসী পদক্ষেপ জারি করবে, অন্যদিকে ট্রাম্পের নীতি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিবে। আমেরিকার সমর্থন কমে গেলে ইউক্রেনের সেনাবাহিনী নিজেদেরকে একা এবং নিঃসঙ্গ মনে করবে, যেন তারা একটা মহাসাগরে একা সাঁতার কাটছে। আর তাই এই সব কিছু মিলিয়ে বলাই যায় আমেরিকার সহযোগিতা না পেলে ইউক্রেন যে কোনো মুহূর্তে পরাজয় বরণ করে নিতে বাধ্য থাকবে।
এবার চলুন দেখা যাক দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের ভাগ্যে কি ঝুলে আছে। এটা সবারই জানা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইডেন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। কিন্তু ট্রাম্পের সাথে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কেমন হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিশেষ করে ভারতের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের জন্য বিপর্যয় বয়ে নিয়ে আসতে পারে। ভারত যদি ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে তাহলে তা বাংলাদেশের উপরে চাপ বাড়াতে পারে। এর ফলে বাংলাদেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি হলে তা অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল করে দিতে পারে। এটা ভাবলেই গা শিউরে ওঠে শেখ হাসিনার সরকারকে আবারও পুনরায় ক্ষমতায় ফেরানোর চেষ্টাও করা হতে পারে। আসলে এই পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ হতে পারে তা অনুমান করাও কঠিন। এখন বাংলাদেশের জনগণের উচিত সচেতন থাকা। দেশের ভেতরে যেন কোনো অরাজকতার পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে। আর যদি এমন কিছু ঘটে তাহলে আশপাশের শত্রুদের সুযোগ নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে। তবে হ্যাঁ, আমাদেরকে মনে রাখতে হবে আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক তাদের পররাষ্ট্রনীতি প্রায় একই থাকে। যেমন বাইডেনের আমলে অনেকেই তার শান্তির বুলি শুনে আশায় বুক বেঁধেছিলেন। যুদ্ধে লিপ্ত দেশগুলোর চিত্র এবং মানুষের কান্না যেন তার শান্তির বাণীকে একেবারে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। আর তাই বলাই যায় আমেরিকাতে রাষ্ট্র ক্ষমতাতে যেই আসুক তারা সবাই যেন একই মুদ্রার দুই পিঠ। That lifeline is being erased. According to Gaza's Agriculture Ministry, Israel's military operations have devastated over 70% of the Strip's agricultural land, a loss of more than 12,000 hectares. The destruction has caused over $1.3 billion worth of damage, making this one of the worst agricultural disasters in Gaza's history. احنا تقريبا في النهاية. This year's cultivation season is on the brink of collapse. We lack essential supplies like manure, and the border closure has only worsened the situation. With scarce water and widespread destruction, this may be the last time we plant our crops. But even as farmland is wiped out, people are finding ways to survive, planting in the rubble, on rooftops, in any soil they can find. طبعا طبيعة الحال. My house was destroyed, so I cleared the rubble to plant food. With the blockade, the markets are empty. I've planted peppers, eggplants, tomatoes, and onions just to keep my family alive. Now, in an unprecedented move, Israel has declared it will expand a so-called buffer